সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি জানালেন 14 দলের শরিকরা। বলছেন ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকার গঠনের প্রশ্নে বিষয়টি কি হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। আমরা জোট করবো 14 দল সরকারের সমর্থনে, সেই জোট থাকবে। সংসদে গিয়ে আবার বিরোধী দল হবো, এই দুটো তো মেলে না আর কি, একটু হাস্যকর হয়ে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বললেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িকতার সঙ্গে মেলবন্ধন হতে পারে না বলে মন্তব্য। সোহরাওয়ার্দীতে বিজয় সমাবেশ স্থল পরিদর্শন। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন আজ। ধানমন্ডিতে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। মান নিয়ে শঙ্কা থেকে স্থগিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি বললেন স্বাস্থ্যমন্ত্রী। জানালেন মেয়াদ উত্তীর্ণ হয়নি। নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলদিয়ায় নাব্য সংকট। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি জানিয়ে 14 দলের শরিকরা বলছেন, এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত মতামত জোটে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন নেতারা। নতুন বছরের শুরুতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চমকে ঠাসায় মন্ত্রিসভায় নেই আওয়ামী লীগের দীর্ঘদিনের শরিক 14 দলের কোনো প্রতিনিধি। সরকার গঠনের 10 দিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের বিরোধী পক্ষে থাকবে 14 দল। বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন। এ বক্তব্যের সমালোচনা করে জাসদ আম্বিয়া অংশের সাধারণ সম্পাদক বলেন, আদর্শগত জোটের রাজনীতিতে তার মন্তব্য অমূলক। আমি স্বাভাবিক মনে করছি না বলাটা, প্রয়োজন নেই বলাটা। এগুলি বিরোধী দলে যান আপনারা, দেন আপনারা এখানটা, এগুলি প্রয়োজন নাই। সরকার বৃক্ষ কিনা আমাদের ফলে প্রয়োজন। সরকার কি কাজ করবেন, ন্যাচারালি আমরা রাজনীতি করি, তাই না? সবাই যার যেটা বুঝে নেবে কাকে কি করতে হবে না করতে হবে। 2008 এবং 2014-তে মাঠের রাজনীতি থেকে শুরু করে সংসদ এবং সরকারে আওয়ামী লীগের সঙ্গে যৌথবদ্ধ ছিল জাসদিনুর একাধিক এমপি মন্ত্রী। এ অংশের সাধারণ সম্পাদক মনে করেন, বিরোধী পক্ষে থাকা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য একান্তই ব্যক্তিগত। আমরা মনে করি এই জোট থাকবে, এই জোটকে থাকতে হবে। তবে সরকার গঠনের প্রশ্নে, পরিচালনার প্রশ্নে বিষয়টি কি হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। আমাদের সবাই মিলে আলোচনা করব আমরা। এটা শুধুমাত্র একজনের ব্যাপার না, তো এটা জোটের ব্যাপার। সরকারের শেষ মেয়াদে পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে একাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাশিদ খান মেনন। তিনি বললেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংসদে গিয়ে আবার বিরোধী দল হবো, এই দুটো তো মেলে না আর কি, একটু হাস্যকর হয়ে যায়। এটা জাতীয় পার্টির যেভাবে সরকার আর বিরোধী দলে থাকার মতো অবস্থা হয়ে যায় আর কি, যেটা খুব হাস্যাস্পদ বলে মনে হয় আর কি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সংসদে বিরোধী দল হিসেবে থাকতে আপত্তি নেই বলেও জানায় 14 দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, কারণ অসাম্প্রদায়িকতার সঙ্গে সাম্প্রদায়িকতার ঐক্য বেশি দিন টিকে থাকে না। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের বিজয় সমাবেশ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের বার্তা দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের কোনো শর্ত নেই, অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না, অংশগ্রহণ করা সবার অধিকার। ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙ্গনের উপাদান আমরা লক্ষ্য করেছি। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল
যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। না কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। জাতীয় সংলাপের নামে বিএনপি রাজনৈতিক নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, গবেষণার নামে মন গড়া বক্তব্য দিচ্ছে টিআইবি। এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। যারা অবজারভার ছিল তারা সবাই বলছে ইলেকশন ভালো হয়েছে, আর যারা ইলেকশনে অবজারভার ছিল না, টিআইবি গবেষণার নামে আসলে কোনো গবেষণা হয়নি, প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র। প্রকাশ করে বিএনপি জামাত এতদিন ধরে যে কথা বলে আসছিল সেই কথারই পুনরাবৃত্তি তারা করেছে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন আজ। শেষ দিনে বেশিরভাগ প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। সকাল থেকে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানো হবে না বলে জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত 1389 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন প্রায় 800 প্রার্থী। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পেয়েছে। সে হিসেবে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি 43টি আসন পাবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সেখানে 30-35 বছর থেকে কাজ করে আসছে। জননেত্রী শেখ হাসিনা তার পাশে একটু আমাদেরকে ছায়া দেন, তাহলে দেশের জনগণের জন্য কাজ করে যাব। দলের প্রতি আস্থা রেখে তো একজন রাজনৈতিক কর্মী মনোনয়ন পত্র কেনে, তো সেই জায়গা থেকে আমি আস্থাশীল, নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে। শিক্ষা জীবনে জড়িয়ে থেকেও আমি অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দান করেছি। আমি এখন এলাকার কাজ করতে চাই, দিন দুঃখী নারী, যারা নির্যাতিত নারী, তাদের পাশে থেকে সহায়তা দান করতে চাই। এই মুহূর্তে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। শফিক, আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত যে আসনে এমপি হতে যারা ইচ্ছুক, সেই নারীদের কাছ থেকে, অর্থাৎ সংরক্ষিত আসনে এমপি দল থেকে যারা এমপি মনোনীত হবেন, সেই জন্যই কিন্তু আসলে এই মাসের অর্থাৎ 3 দিন আগে গত 15ই জানুয়ারি থেকে দলের মনোনয়ন ফর্ম জমা এবং উত্তোলন এই দুটি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আজকে হচ্ছে মনোনয়ন ফর্ম জমা এবং উত্তোলনের সবশেষ দিন। দল থেকে আমাদেরকে বলা হচ্ছে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এই বিষয়টি আমাদেরকে দলের সাধারণ সম্পাদক সকালের দিকে এসে এই বিষয়টি জানিয়েছেন। আরেকটি বিষয় বলি যে গত 3 দিনে মোট যে পরিমাণ মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে সেটির পরিমাণ হচ্ছে যে 1389টি ফর্ম বিক্রি হয়েছে। আজকের হিসেব বাদে আজকেও কিছু ফর্ম বিক্রি হওয়ার কথা রয়েছে, তবে কি পরিমাণ বিক্রি হয়েছে বা কতটুকু হয়েছে সেই বিষয়টি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। আর একটি বিষয় বলি যে গতকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে প্রায় 800-এর উপরে। আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু আসলে জমা দেওয়ার পরিমাণটাই কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছে। আর একটি বিষয় বলে রাখি যে দলের সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছেন যে এই সংরক্ষিত আসনে আসলে দল থেকে কাদেরকে এমপি হিসেবে মনোনয়ন দিবেন সেই বিষয়টি বলেছেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় বা এর আগে আওয়ামী লীগের দুর্দিনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, মাঠে কাজ করেছেন বা তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ধরনের নেত্রীদেরকেই আসলে দল থেকে আসলে এমপি হিসেবে নিয়ে আসবেন, এমনটি আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় বলি যে এবার কিন্তু আসলে শুধু রাজনৈতিক দল নয়, এর বাইরেও যারা সমমনা বা চলচ্চিত্র অঙ্গন, সাহিত্য সংস্কৃতি অঙ্গন, এই ধরনের লোকরাও কিন্তু এবার সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্য থেকেও কিন্তু আসলে কয়েকজনকে এই এমপি পদে মনোনীত করবেন, এই বিষয়টি আমাদেরকে আসলে দল থেকে বলা হয়েছে। শফিক, এই ছিল আমার কাছে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমার সবশেষ কার্যক্রম।
ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। ক্যাপসুলের মান নিয়ে শঙ্কা থাকাতেই এবারের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ভিটামিন এ ক্যাপসুল একটির গায়ে অপরটি লেগে যাচ্ছে এমন অভিযোগ আসায় পরীক্ষার জন্য সময় নেওয়া হচ্ছে। বড় কোনো দুর্ঘটনার আগে বিষয়টি নজরে আসাকে ইতিবাচক বললেও খতিয়ে দেখার তাগিদ বিশেষজ্ঞদের। রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসাবে 18 জানুয়ারি সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঠিক দুদিন আগে অনিবার্য কারণ দেখিয়ে কর্মসূচি স্থগিত করে কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে যায়। মন্ত্রী জানালেন, ভিটামিন এ ক্যাপসুল মেয়াদ উত্তীর্ণ নয়। হঠাৎ করেই বেশ কিছু এলাকা থেকে ক্যাপসুল একটির গায়ে আরেকটি লেগে যাওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এক্সপায়ারি ডেট আসেনি এবং আমরা যেটা শুনেছি যে একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু গায়ে গায়ে জোড়া লেগে গেছে। এটা অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। আমরা অলরেডি আবার পরীক্ষার জন্য দিয়েছি, 2টা টিম গঠন করে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে কি গাফলতি রয়েছে তা খতিয়ে ব্যবস্থা নিতে হবে সবার আগে। আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে, যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায়, তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে তৎপর ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। পথচারী পারাপার নিয়ন্ত্রণ, যানবাহনের নথি পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মেও ব্যবস্থা নিতে দেখা যায় তাদের। পথচারী ও চালকদের অভ্যাসে পরিবর্তন আনার আহ্বান ট্রাফিক বিভাগের। নির্ধারিত স্টপেজের 100 গজ আগেই থেমে গেল বাস। যথারীতি যাত্রী ওঠানামা, ফলাফল বিশৃঙ্খলা। গণপরিবহনের বৈধ কাগজ না থাকার অভিযোগ কমে আসলেও চালকদের অভ্যাসে পরিবর্তন আসেনি। সে দায় নিতে হবে যাত্রীদেরও। নির্ধারিত স্থানে দাঁড়ানোর অভ্যাস যেন হয়ে উঠছে না তাদের। সবসময় রাস্তায় চলার জন্য, গেট খোলার জন্য আমার 400 টাকা জরিমানা হয়েছে। 1500 টাকার মামলা দিয়েছে। কেন? 200 টাকা ভাড়া উঠেছে কোনটাকে মিটারে যাবে না যাত্রীদের, আমার তো করার কিছু নেই। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অনেক জায়গায় দেখা যায় যে প্রাপ্তবয়স্ক না, এখনো তার ওইরকম বয়সও হয়নি এবং লাইসেন্সও নাই। বরাবরই এই অভিযানকে স্বাগত জানিয়ে আসছেন সাধারণ মানুষ। সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী করলেন পথচারীদের বেপরোয়া আচরণকেও। আমি সোজা রাস্তা পাচ্ছি, আমি আইন শৃঙ্খলা ভেদ করে চলে যাচ্ছি, তো এটা তো আমাদের আসলে ঠিক হচ্ছে না। আমাদের যে রাস্তাটা দেওয়া আছে আমরা ঠিক যাবো, অথবা সিগন্যাল পড়েছে আমরা থামবো। সিগন্যাল দিয়েছে, আমি দাঁড়িয়েছি, আমার পেপার শো করেছি। আমি মনে করি যে এভাবেই সবকিছু চেক করে জনগণের রাস্তার নিরাপত্তা দেওয়া উচিত। গণপরিবহনের নথি পরীক্ষার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা মিটারে যাচ্ছে কিনা সেটাও নজর রাখছে ট্রাফিক বিভাগ। গাড়ি যেন ফিটনেস নাই, সেগুলো রোড পারমিট নাই, সেগুলো কিন্তু কমে গেছে। যেখান সেখান দিয়ে রাস্তা পার হচ্ছে, এটা আমরা ধরে রাখলে একটু আর আমরা যখন থাকি না তখন ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে পার হচ্ছে। এটা এখনো পুরোটা 100% আসেনি। শিক্ষার্থীদের আন্দোলনের পর দফায় দফায় সচেতনতা কর্মসূচিতে পরিবর্তন এসেছে অনেকটাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও নিয়ম মানার অভ্যাস সৃষ্টি না হলে সত্যিকারের পরিবর্তন আসবে না বলে মত ট্রাফিক পুলিশের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নৌরুট ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। নাব্য সংকটের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর ঢাকা বরিশাল নৌপথের মূল রুট মিয়ারচর চালু হলেও সেখানে বড় লঞ্চ চালানো সম্ভব হচ্ছে না। লঞ্চ মালিক এবং মাস্টারদের অভিযোগ, ড্রেজিং বিভাগের দুর্নীতিই এর মূল কারণ। এদিকে বিআইডব্লিউটিএ এবং প্রকল্প কর্মকর্তারা এই অবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌপথ, যে পথ দিয়ে প্রতিদিন প্রায় 200 যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি কয়েক হাজার মালবাহী নৌযান যাওয়া আসা করে।
নাব্য সংকটের কারণে প্রায় 10 বছর আগে আলুবাজার নৌরুটটি বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা থেকে বরিশাল কিংবা মংলা সমুদ্র বন্দরে যাওয়ার জন্য মূল রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে মিয়ারচর নামক নৌরুটটি। তবে নিয়মিত ড্রেজিং না হওয়ায় গত বর্ষা মৌসুমের পর সেটিও বন্ধ হয়ে যায়। এখন ব্যবহার হচ্ছে কালীগঞ্জ রুট, যেটাতে সময় বেশি লাগায়, জ্বালানি খরচও বেশি। বিএডব্লিউটিএ বলছে মিয়ারচর রুটটি এ মাস থেকে আবারও চালু, কিন্তু লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি ড্রেজিং ঠিকমতো না হওয়ায় তা এখনও চলাচলের অনুপযোগী। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যায়, বরিশাল দক্ষিণ মল কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। এখন আমরা কালীগঞ্জ থেকে ঘুরে আসি, আপ ডাউনে 2.5 ঘন্টা সময় বেশি লাগে, 1000 লিটার ফুয়েল বেশি লাগে। ড্রেজিং করছে, সেখানে ড্রেজিং হয়নি, তো এটা দুর্নীতি তো হতেই পারে। এই সরকার যে টাকা ব্যয় করছে, বিগত দিনে এর অর্ধেক টাকাও আমাদের নদীর পথে ব্যয় হয়নি। মিয়ারচর রুটে দৈর্ঘ্যে 4.5 কিলোমিটার, চওড়ায় 76 মিটার ও গভীরতায় 5 ফুট ড্রেজিং এর কথা বলা হলেও সরেজমিনে এমনটি হয়নি বলে দাবি মাস্টারদের। 6টা ড্রেজার আমরা সাথে সাথে লাগিয়ে দেই, পাশাপাশি আমাদের বিআইডব্লিউটির 2টা ড্রেজার কাজ করে। এখানে 10.5 লাখ মাটি খনন করা হয়েছে। ড্রেজিং এর বলতেছে 70 মিটার কাছে, আমি দেখতেছি 50 মিটার কাটে নাই। দুইটা জাহাজ পাশাপাশি করছে, না করতে পারি তাহলে আমি কিভাবে চলবো? 4 মিটার পানিতে অনেক সময় লাশ বাড়ায়, দেখা যায় 2 মিটার 1.5 মিটার পানিতে থাকে। ওখানে অনেক কোস্টার জাহাজ থেকে থাকে, তার ভিতর দিয়ে আমাদের আসা যাওয়া করা লাগে। সরকারি অনেক জাহাজ আছে, তারা মিটার এই মাথা থেকে ওই মাথার মধ্যে ঠিকমতো ড্রেজিং হইল কিনা মিটারে ধরা পড়বে। আর যারা ড্রেজিং করে তারা যদি 2 পাইস ধরাই দেয়, তাহলে তারা বলবে যে ওকে দুর্নীতি করছে, দুর্নীতি ছাড়া আর কি। ড্রেজিং সংস্থার বিরুদ্ধে লঞ্চ মালিক ও মাস্টারদের যখন এমন অভিযোগ, তখন বিএডব্লিউটি এর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন তিনি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন। আপনাকে তো বুঝতে হবে ভাই, আমি আপনাকে বলতেছি যে আমি ড্রেজিং এর হেড, সব ড্রেজিং এ দেখি এটা আমার প্রকল্পের আমাদের বাইরে। চিফ ইঞ্জিনিয়ার, 2 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সবাই এটা জানতোই করতো, তাদেরই সেই অ্যালাইনমেন্টটাই হয়েছে, সই করা হয়েছে। তবে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আবারও জরিপ করে মিয়ারচরে ড্রেজিং করার কথা বলছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ভোরে ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায় জাহাঙ্গীর আলম রাজু সহ কয়েকজন যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। নিহত রাজু রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূ চিকিৎসা শেষে 17 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফিরলেও নিরাপত্তাহীনতা ভুগছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এ সময় নির্যাতিতার স্বামী জানান মামলা তুলে নেওয়ার হুমকি দেয়া হচ্ছে তাদের। দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান তিনি। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরে বাড়িতে ঢুকে স্বামীসহ স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। ঘটনার পরদিন 9 জনের নাম উল্লেখ করে চরজব্বার থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 8 জন। বাড়িতে একটু নিরাপদ সাইবার দরকার, আর কিছু লোক আমাকে খুব হুমকি টুমকি দিতেছে, মানে সরকার প্রশাসক কদিন থাকবো, কদিন হরা দিব, এ ধরনের কথাবার্তা বলতেছে। ফিজিক্যাল অ্যাসল্ট এবং তার ডান হাতে ফ্র্যাকচার ছিল, তার শরীরে মারাত্মক জখম ছিল। দীর্ঘ 2 সপ্তাহের বেশি চিকিৎসাধীন আমাদের এখানে ছিল। উনি এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। এই মুহূর্তে কৃষকের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামীতে অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করে কৃষক পর্যায়ে ধান কেনার কথা ভাবছে সরকার। দুপুরে নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। বর্তমান কোনো পরিকল্পনা নাই। মেন হলো যে আমাদের দেশে যে খাদ্যশস্য রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেই গুদাম তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এখন 21 লক্ষ টন রাখার মতো আমাদের অবস্থান আছে। এটা বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধান কৃষকের কাছ থেকে ডাইরেক্ট কেনার পরে যে আবার ক্রাশিংয়ের ঝামেলা,
আর এই ক্র্যাশিং করতে গেলে যে লসটা হয় এইটাতে আবার চাউলের দাম বৃদ্ধি পাবে। বাড়তি খরচের বোঝা নিয়ে বোরো মৌসুমে ধান চাষে নেমেছে নওগাঁর কৃষকরা। তারা বলছেন কৃষি উপকরণ সহ নানা কারণে ফসল উৎপাদনে খরচ বাড়লেও উৎপাদিত ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। কৃষি উপকরণের দাম সহ উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। কৃষি বিভাগ বলছে বোরো মৌসুমকে ঘিরে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ প্রতিনিধি এম.আর. রকির রিপোর্ট। গেল আমন মৌসুমে 4 বিঘা জমিতে ধান চাষ করেন নওগাঁর বরুণকান্দি এলাকার কৃষক ফজলু মিয়া। ধারদানা করে ফসল ফলিয়ে কাটামারাই শেষে বিক্রির পর প্রায় 5,000 টাকা লোকসান গুনতে হয়েছে বলে দাবি তার। এবার 3 বিঘা জমিতে বোরো চাষের জমি প্রস্তুতে মাঠে নেমেছেন তিনি। ফজলুর মতো অনেক কৃষক আশা নিরাশায় ধান চাষে মাঠে নামলেও দুশ্চিন্তা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়ে। তাদের অভিযোগ সার কীটনাশক সহ ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক দফা, কিন্তু উৎপাদিত ধান হাটে নিয়ে মিলছে না সে অনুপাতে দাম। সব সময় খেলে আমাদের সারের দাম বাড়তি। দেখ আমন ধান লাগাচ্ছিলাম 3 বিঘা, লাগে কাটি কুটে 3,500-4,000 টাকা লসি আমার। ফসল ফলায় কোনো পর্তা বাড়তে পারছি না, পাটের দাম বেশি হয়ে গেছে, সারের দাম বেশি হয়ে গেছে। কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে প্রান্তিক অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে না বলে মত বিশিষ্টজনদের। 2-3 সিজন থেকে যেভাবে কৃষি পণ্যের দাম নিম্নমুখী, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের কৃষক পরিবার আর কৃষক পরিবারে থাকবে না। গেল মৌসুম থেকে এবার বস্তাপ্রতি সার ও কীটনাশকের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। প্রান্তিক ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লুফে নিচ্ছে। ক্রাইসিসের সময় হয়তো 2-1 টাকা বেশি পড়ে, সেই সময় আমাদের মনে করেন বাকি ব্যবসা তো 2-1 টাকা ধরে ব্যবসা করতে হয়। কৃষক পর্যায়ে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলার কৃষি বিভাগ। নিবিড়ভাবে মনিটরিং করতে পারি, বিশেষ করে আমাদের অফিসাররা আমরা মাঠেও এর জন্য নামবো এবং সার মনিটরিং করে যেন সারের মূল্য নিশ্চিত করতে পারি, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার 1,88,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত 30,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। এম.আর. রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীর আমের বাগানের বাতাসে এখন আমের মুকুলের সুগন্ধ। এবছর টানা শীত এবং তীব্রতা কম থাকায় পৌষের মাঝামাঝিতেই বাগান জুড়ে এসেছে মুকুল। আমের ভালো ফলনের প্রত্যাশায় বাগানের যত্নে ব্যস্ততা বেড়েছে বাগানীদের। আম মুকুলে রোজার আগে বাজারে আম আসার সম্ভাবনায় দাম নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। আর মুকুলের সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। চোখ জুড়ানো সবুজের আঙিনায় আমের মুকুলের সুবাসে মোহনীয় রাজশাহীর চারদিক। জেলার ছোট বড় বাগানগুলোতে চোখ মেললেই দেখা মিলবে স্বর্ণালী মুকুলের দৃশ্য। সপ্তাহ দুয়েকের মধ্যেই গোপালভোগ, লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ প্রায় 200 জাতের মুকুল পরিণত হবে কুড়িতে। তাই বাগান পরিচর্যায় ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বীজ দিলে মলটা ভালো আসবি বা গরম ধরবি, মলটা আসলে আম ভালো হবি। পোকামাকড় আসে না, আমরা একটু যত্ন হয়, ভুঁইগুলা ধরুন পরিষ্কার রায়, চারিদিক দিয়ে কুবা দিচ্ছি, বেড করব, বেড করে বাগানে পানি দিব। কৃষি বিভাগ বলছে এবছর রাজশাহীতে শীতের তীব্রতা কম ও তাপমাত্রা ভালো থাকায় বাগানে আগাম মুকুল এসেছে। তুলনামূলকভাবে গেল বছরের থেকে বেশি মুকুল এসেছে এবছর। রোজার আগে আম নামানোর সম্ভাবনায় ফলন ও দাম নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া ভালো থাকলে আর কয়েকদিনের মধ্যেই পুরো বাগানেই মুকুল আসবে এবং এর ভালো দাম পাওয়া যাবে। আবহাওয়া এরমই থাকে তাহলে হলো আগেই আম ধরলে আম আগেই পাকবে। মুকুল তো এবার আগে আসছে, তো আমরা আশাবাদী যে এবার যদি রমজান মাসের আগে আম পাই তাহলে লাভবান হতে পারবো। এই অবস্থায় নিয়ম মাফিক কীটনাশক প্রয়োগ সহ বাগান ও মুকুলের যত্নের নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 1 লিটার পানির মধ্যে ইমিডা ক্লোপ্রিড গ্রুপের কীটনাশক দানাদার যদি হয় তাহলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে 0.5 মিলি, এবং তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আম গাছের যে হপার পোকার আক্রমণ হয় এবং অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়, যার কারণে আমের মুকুল এবং আম ধ্বংস হয়ে যায়,
এটি সম্পূর্ণ প্রতিরোধ হবে। জেলার 18,000 হেক্টর জমিতে 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুর্ঘটনার 4 দিন পরও মুন্সিগঞ্জে মেঘনা নদীতে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 20 শ্রমিকের সন্ধান মেলেনি। তবে অভিযান অব্যাহত আছে। সকালে তৃতীয় দিনের মতো বিআইডব্লিউটিএ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। সাউন্ড স্ক্যান সোনারে শব্দ তরঙ্গের মাধ্যমে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা। এ ঘটনায় মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বেরুল ইসলামকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে 34 জন শ্রমিক নিয়ে মাটি বোঝাই ট্রলারটি মেঘনা নদীর চরছাপটা এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে যায় সেটি। এ সময় 14 শ্রমিক সাঁতরে তীরে উঠলেও 20 জন নিখোঁজ হয়। ডুবুরি ইউনিট, স্পেশাল ওয়াটার রেস্কিউ ইউনিট, আমাদের ঢাকা থেকে অগ্নিসংযোগ স্পিড বোট এবং ওয়াটার বাইক দিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি এবং এটা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। বিআইডব্লিউটিএ এবং নৌবাহিনীর যেটা সাইড স্ক্যান সোনার ভীম দ্বারা ওরা মনিটরে পর্যবেক্ষণ করছে যে আসলে ট্রলারটা কোন জায়গা আছে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছে। সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণ এবং হত্যা মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কুরগাঁও আমতলা এলাকায় রিপন মিয়ার লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ। রিপনকে গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। গত 6 জানুয়ারি আশুলিয়ার এক পোশাক শ্রমিককে গণধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিপন অন্যতম আসামি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকে চোখে পড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। তবে দাম ও পণ্যের মান নিয়ে অভিযোগ রয়েছে তাদের। গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে দর্শনার্থী সমাগম বেশি, সেই সঙ্গে বেড়েছে কেনা বেচাও। অনেকে আসছেন দাম ও মান যাচাই বাছাই করতে। শেষ দিকে মূল্য ছাড় ও অফারে পণ্য কেনার পরিকল্পনা রয়েছে অনেকের। বিকেলের দিকে মেলায় আরও জমজমাট হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। এই মুহূর্তে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী হাসান সাফায়াত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফায়াত, মুমু, বাণিজ্য মেলার 10ম দিনে এসে কিন্তু এখন দুপুরের দিকে আমি দেখতে পাচ্ছি যে কিন্তু লোকারণ্য হয়ে গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোক সমাগম বাড়ছে। বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছিলাম যে সাপ্তাহিক ছুটির দিন হয়, অন্যদিন যে পরিমাণ লোক থাকে, সকাল থেকে কিন্তু আজকে সকাল গেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগম হতে থাকে এবং সেটা 12টার দিকে কিন্তু প্রচুর পরিমাণ লোক বাণিজ্য মেলায় এসে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাণিজ্য মেলার প্রাঙ্গণ কিন্তু এখন লোকারণ্য। সব মিলিয়ে এখানে ক্রেতা দর্শনার্থী এবং ব্যবসায়ীরা যারা আছেন খুব ব্যস্ত সময় পার করছেন কেনা বেচা নিয়ে এবং রাজধানী এবং এর আশেপাশে যেসব এলাকা আছে এইসব এলাকা থেকে ক্রেতা দর্শনার্থীরা দল বেঁধে বেঁধে আসছেন এবং বাণিজ্য মেলায় এসে তাদের পছন্দের পণ্য দেখছেন এবং যেটি পছন্দ হয়ে যাচ্ছে সেটি কিনে নিচ্ছেন। এবং আমরা আগে যেটি দেখেছিলাম যে গত 4-5 দিন আগেও মানুষ কিন্তু ক্রেতার সংখ্যা কম ছিল, দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি একেবারে ভিন্ন। এখন যারা আসছেন তারা কিন্তু কেনাকাটা করার জন্যই কিন্তু মেলাতে আসছেন। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মেলাতে কিন্তু দেশি পণ্যের সমাহার নিয়ে বাংলাদেশি যেসব প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসায়ী রয়েছেন, তারা যেমন অংশ নিয়েছেন তেমনি বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। বিশেষ করে নারীদের যেসব পণ্য রয়েছে, গহনা, ব্যাগ বা গৃহস্থলের যেসব পণ্য রয়েছে, এসব পণ্যের প্রতি নারীদের বেশি আগ্রহ এবং এইসব দোকানগুলোতে কিন্তু একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি, বিশেষ করে এসএমই ফাউন্ডেশন, বিসিক এবং কারুশিল্প নিয়ে যারা কাজ করেন, এসব পণ্য নিয়ে যারা তৈরি করেন, তারাও কিন্তু পণ্যের সমাহার নিয়ে মেলাতে অংশ নিয়েছে। সবকিছু মিলিয়ে দেশি এবং বিদেশি পণ্যের সমাহার, বিপুল পরিমাণ সমাহার নিয়ে কিন্তু এখন জমজমাট বাণিজ্য মেলা। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন হাসান সাফায়াত।
পর্যটকের ভিড়ে মুখর সমুদ্র সৈকত কক্সবাজার। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে সাগর তীরে আনন্দে মেতেছেন সবাই। পর্যটন মৌসুমে সৈকতে কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি পর্যটকদের। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় দায়িত্ব পালন করছে লাইফগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের আমেজ যতই শেষ হয়ে আসছে ততই পর্যটন শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে সেই ভিড় বেড়ে যাচ্ছে কয়েক গুণে। তাই তো সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। শীতল পানিতে গা ভাসানোর পাশাপাশি নানান উল্লাসে অবসর বিনোদনে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। সন্তানদের নিয়ে তাদের আসলে অফ ডে খুবই কম, তো যাই হোক আমরা 2-3 দিনের জন্য এখানে আসলাম। সমুদ্রের এত বিশালতা, এর মধ্যে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। অলওয়েজ স্কুলের যে আমাদের টাইমগুলো থাকে, অলওয়েজ পড়ালেখা ওই টাইমটা থেকে আমরা মুক্তি পেয়েছি, সো অবশ্যই অনেক মজা লাগতেছে। বিবাহ করতে বেশি দিন হয় নাই, এই যে এক সপ্তাহ মতো হলো আর কি, তাকে নিয়ে আসলাম আর কি, অনেক ভালো লাগতেছে। তবে ছুটির দিনগুলোতে বাড়তি আনন্দ দেওয়ার জন্য সৈকতে ওপেন কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি জানালেন আগত পর্যটকরা। এক্সট্রা কোনো ইভেন্ট থাকলে ভালো হতো, লাইক ঘুড়ি উৎসব, কনসার্ট, বিভিন্ন রকম আয়োজন থাকতো। এখন ওই জিনিসগুলো এখন এখানে দেখা যায় না। আমরা আসি ঠিক, কিন্তু আমরা এনজয়টা করতে শুধু পানির সাথে। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে 1/2 শতাধিক লাইফগার্ড কর্মী। 3টা লাইফগার্ড সার্ভিস চালু রয়েছে কলাতলি, লাবণী এবং সুগন্ধাতে। তো আমাদের 3 ভাগে আমরা 50 জনের উপরে লাইফগার্ড আমাদের রয়েছে, যারা বাড়তি পর্যটক যারা আসছে তাদের নিরাপত্তার জন্য। আর পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। যানজট কিংবা অন্য কোনো কারণে পর্যটকদের যাতে ভোগান্তি পোহাতে না হয় সেদিকেও নজর রাখছেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি জানালেন 14 দলের শরিকরা। বলছেন ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বললেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িকতার সঙ্গে মেলবন্ধন হতে পারে না বলে মন্তব্য। সোহরাওয়ার্দীতে বিজয় সমাবেশ স্থল পরিদর্শন। মান নিয়ে শঙ্কা থেকে স্থগিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি বললেন স্বাস্থ্যমন্ত্রী। জানালেন মেয়াদ উত্তীর্ণ হয়নি। নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট ড্রেজিং প্রকল্পের দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দেউলদিয়া নাব্য সংকট। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।